I need water. Help me. I need water. Help. মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে ইরানের নাম ব্যবহার করে খোদ যুক্তরাষ্ট্রই হামলা চালিয়েছে বলে পক্ষে বিপক্ষে বইছে আলোচনার ঝড়। আর সেই আলোচনায় উঠে এসেছে যুদ্ধের শত্রুকে পরাস্ত করার ফলস ফ্ল্যাগ অপারেশন পদ্ধতি, যেখানে অন্য দেশের নাম ব্যবহার করে নিজেরাই হামলা চালায় প্রতিপক্ষ, যাতে করে আক্রান্ত দেশ প্রতিশোধের নেশায় ঝাঁপিয়ে পড়ে। অনেক বিশ্লেষক দাবি করছেন, ইরানের নাম ব্যবহার করে আরবের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজেই হামলা চালিয়েছে, যাতে করে তারা ক্ষোভে ইরানে আক্রমণ চালায়। যুদ্ধের ১৭তম দিনে এসে ইরানের অকল্পনীয় প্রতিরোধে দিশে হারিয়ে ফেলেছেন ট্রাম্প। তিনি এখন মিত্রদের দ্বারস্থ হচ্ছেন যুদ্ধজাহাজ সহায়তার দাবিতে, কিন্তু সেখানেও ব্যর্থ। যুক্তরাষ্ট্রের মিত্ররা বলছেন, ট্রাম্পের কথায় তারা কখনোই ইরানের বিরুদ্ধে অবস্থান নেবেন না। বিশ্লেষকরা একে দেখছেন ইরানের কূটনৈতিক বিজয় হিসেবে। ট্রাম্প এখন এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র বিশ্ববাসীর হাসির পাত্রতে পরিণত না হওয়ার জন্য, কিন্তু সেখানেও সফল হতে পারেননি। বিশ্বের নানান দেশে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঠাট্টা ও সমালোচনা। অন্যদিকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করে প্রশংসায় ভাসছে ইরান। আন্তর্জাতিক রাজনীতিতে ফলস ফ্ল্যাগ অপারেশন পরিচালনা করা হয় গোপন সামরিক বা গোয়েন্দা অভিযানের ক্ষেত্রে, যেখানে কোনো হামলা বা ঘটনার দায় অন্য পক্ষের উপর চাপিয়ে দিয়ে রাজনৈতিক বা সামরিক সুবিধা নেয়ার চেষ্টা করা হয়। কিছু বিশ্লেষক ও সমালোচক দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, বিশ্বের বিভিন্ন সংঘাতে বড় শক্তিগুলো মাঝে মাঝে এমন কৌশল ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রকেও ঘিরে এমন অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো নিয়ে এই বিতর্ক নতুন নয়। তবে যুক্তরাষ্ট্র সরকার সবসময় এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, সামরিক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলস ফ্ল্যাগ ধারণাটি আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত বিতর্কিত। কিছু ক্ষেত্রে ইতিহাসে গোপনে অভিযানের উদাহরণ পাওয়া গেলেও প্রতিটি সংঘাতকে এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে ঘিরে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ নতুন নয়, তবে এসব দাবি নিয়ে এখনও তীব্র বিতর্ক রয়েছে। কারণ আন্তর্জাতিক রাজনীতির জটিল বাস্তবতায় সত্য, প্রচারণা এবং কৌশল, এই তিনটি বিষয় প্রায়ই একসঙ্গে জড়িয়ে থাকে। ইসরায়েলের প্ররোচনায় যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এখন এই ইরান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালী ঘিরে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বে তেল সরবরাহে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বাজারে স্থিতিশীল রাখতে এবার নিজেদের মজুদ তেল ছাড়তে শুরু করেছে জাপান। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, দেশটি প্রথম ধাপে বেসরকারি খাতের তেলের মজুদ থেকে সরবরাহ শুরু করেছে। মূল লক্ষ্য হচ্ছে বাজারে সরবরাহ ঠিক রাখা এবং জ্বালানি ঘাটতির আশঙ্কা কমানো। প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত যে পরিমাণ তেল ছাড়া হচ্ছে তা প্রায় 15 দিনের চাহিদা পূরণ করতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আরও সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। জাপানের তেলভিত্তিক কোম্পানিগুলোর কাছে বর্তমানে প্রায় 70 দিনের সমপরিমাণ তেলের মজুদ রয়েছে। এছাড়া সরকারের নিজস্ব একটি আলাদা মজুদও রয়েছে। মার্চের শেষ দিকে সেখান থেকে আরও 1 মাসের সমপরিমাণ তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে টোকিও।
জাপানের জরুরি তেলের মজুদ বিশ্বের অন্যতম বড় তেল ভাণ্ডার হিসেবে বিবেচিত হয়। দেশটির মোট মজুদ প্রায় 254 দিনের জ্বালানি চাহিদা মেটাতে সক্ষম। এর মধ্যে জাতীয় মজুদ রয়েছে 146 দিনের, বেসরকারি খাতের মজুদ 101 দিনের এবং উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে যৌথভাবে সংরক্ষিত রয়েছে আরও 7 দিনের সমপরিমাণ তেল। পরিমাণের দিক থেকে এই মজুদ প্রায় 470 মিলিয়ন ব্যারেল। জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই এমন বিশাল কৌশলগত ভাণ্ডার গড়ে তুলেছে জাপান, যাতে বৈশ্বিক সংকটের সময় দ্রুত তেল বাজার নিয়ন্ত্রণে আনা যায়। এরই মধ্যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থাও পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে। সংস্থাটি জানিয়েছে এশিয়া ওশেনিয়া অঞ্চলের দেশগুলো মিলে তাৎক্ষণিকভাবে 10 কোটি 86 লাখ ব্যারেল তেল বাজারে ছাড়বে। এতে করে বিশ্বের তেল ও জ্বালানি সরবরাহ সাময়িকভাবে কিছুটা স্বাভাবিক হবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেছেন, 16 মার্চ থেকে বাজারে অভূতপূর্ব পরিমাণ অতিরিক্ত তেল সরবরাহ করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘায়িত হলে বিশ্ব জ্বালানি বাজারে আরও চাপ তৈরি হতে পারে। তাই মজুদ তেল ছাড়ার এই পদক্ষেপ আপাতত বাজারকে স্বস্তি দিলেও স্থায়ী সমাধান নির্ভর করছে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর নিরাপদ ও স্বাভাবিক চলাচলের উপর। শুধুমাত্র মজা করার জন্য ইরানের খার্ক দ্বীপে আবার হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এমন বক্তব্য শুধু কূটনৈতিক উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং যুদ্ধকে আরও অপ্রত্যাশিত পর্যায়ে ঠেলে দিচ্ছে। খার্ক দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। দেশটির বেশিরভাগ অপরিশোধিত তেল এখানকার টার্মিনাল থেকেই আন্তর্জাতিক বাজারে যায়। ফলে এই দ্বীপে হামলা মানে শুধু সামরিক আঘাত নয়, ইরানের অর্থনীতির উপর সরাসরি চাপ সৃষ্টি করা। সাম্প্রতিক হামলায় দ্বীপের আশপাশের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হলেও তেল অবকাঠামোর বড় অংশ অক্ষত রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা। তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে পরিস্থিতি ভিন্ন হতে পারে, কারণ তেহরান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে খার্ক দ্বীপকে তারা কৌশলগত প্রতিরক্ষা বলয়ে পরিণত করেছে। আইআরজিসি জানিয়েছে পারস্য উপসাগর জুড়ে তাদের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন, স্কোয়াড্রন এবং দ্রুতগামী নৌবাহিনীর উচ্চ সতর্কতায় রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র যদি আবার খার্ক দ্বীপে হামলা চালায় তাহলে ইরান কয়েকটি ধাপে প্রতিরোধ গড়ে তুলতে পারে। প্রথমত, পারস্য উপসাগরে অবস্থান করা মার্কিন যুদ্ধজাহাজ বা সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে উপকূলীয় ব্যালিস্টিক ও অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করা হতে পারে। সাথে হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি অস্থির করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলার কৌশলও নেওয়া হতে পারে। ইরানের সামরিক কৌশলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মোজাইক ডিফেন্স, যেখানে ছোট ছোট ইউনিট ও দ্রুতগামী নৌযান ব্যবহার করে বৃহৎ নৌবহরের বিরুদ্ধে আঘাত হানার পরিকল্পনা থাকে। ফলে পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে সংঘর্ষ হলে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খার্ক দ্বীপ এখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্পের নতুন হুমকি শুধু সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে না, বরং পারস্য উপসাগর এবং বৈশ্বিক জ্বালানি বাজারকেও অস্থির করে তুলছে। That was fast. That
তেল আবিব সাক্ষী হলো এক ভয়াবহ রাতে। একের পর এক বিস্ফোরণে আকাশ জুড়ে দেখা যায় আগুনের রেখা। ইরান যেন থামছেই না। তেহরানের একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহর। বিশেষ করে তেল আবিবে রাতভর চলা ভয়াবহ মিসাইল হামলায় বেশ কিছু এলাকা রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। আতঙ্কে ছুটতে শুরু করে সাধারণ মানুষ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, নতুন নির্দেশনা অনুযায়ী চালানো এই হামলায় ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা জানায়, আকাশ প্রতিরক্ষার শক্তিশালী স্তর ভেদ করে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের বহু আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং ডেভিড স্লিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরানের দাবি, ধারাবাহিক হামলার চাপে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং বেশ কয়েকটি স্থানে প্রতিরক্ষা স্তর ভেদ করে ক্ষেপণাস্ত্র ঢুকে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংঘাতের 16তম দিন রোববার রাতেই হামলার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয় তেহরান। কয়েকশো ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একযোগে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে পুরো দেশ জুড়ে সাইরেন বাজতে শুরু করে। আশ্রয় কেন্দ্রে ছুটে যায় মানুষ, থমকে যায় জনজীবন। বিশেষ করে তেল আবিবে একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন স্থানে তারা তদন্ত চালিয়ে রকেট এবং নিক্ষিপ্ত গোলার ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। শুরুতে হতাহতের কোনো খবর না মিললেও পরে পরিস্থিতি ভিন্ন রূপ নিতে শুরু করে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, বিস্ফোরণের ধ্বংসাবশেষের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ক্লাস্টার বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণে ভবনের বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ইসরায়েলের কেন্দ্রীয় শহরগুলোতে হামলার চিহ্ন স্পষ্ট। ধ্বংসস্তূপ, ভাঙা কাঁচ, পোড়া গাড়ি, সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে শহরের বিভিন্ন রাস্তায়। জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে। ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও বিপুল সংখ্যক আক্রমণের কারণে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। ফলে কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সরাসরি ও বিধ্বংসী আক্রমণ শুধু ইসরায়েলেই নয়, পুরো অঞ্চলেই হামলা অব্যাহত রেখেছে। একা লড়াই করে যাওয়া ইরানকে ঠেকাতে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যাতে তেলবাহী জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খুলে রাখতে আন্তর্জাতিক নৌজোট গঠনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান যদি জাহাজ চলাচলে বাধা দেয় তাহলে যুক্তরাষ্ট্র একা নয়, বরং বহু দেশকে সঙ্গে নিয়ে একটি যৌথ নৌ অভিযান চালানো হবে। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগে। ইতোমধ্যে যুদ্ধের কারণে বহু জাহাজ চলাচল কমে গেছে এবং তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এমন একটি নৌজোট গঠন করা সহজ নয়, কারণ অনেক দেশেই সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। উদাহরণস্বরূপ, জাপানের সংবিধান তাদের সামরিক বাহিনীকে বিদেশে যুদ্ধ অভিযানে পাঠানোর ক্ষেত্রে এক কঠোর সীমাবদ্ধতা দেয়। ফলে তারা সরাসরি সংঘাতে অংশ নেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আরেকটি বড় প্রশ্ন হলো এই জোট আদৌ কার্যকর হবে কিনা, কারণ হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে খুব সংকীর্ণ এবং ইরানের উপকূল থেকে খুব কাছাকাছি। ফলে ইরান চাইলে উপকূলীয় ক্ষেপণাস্ত্র, ড্রোন বা নৌ মাইন ব্যবহার করে খুব দ্রুত জাহাজ চলাচল ব্যাহত করতে পারে বলে মনে করছেন অনেক সামরিক বিশেষজ্ঞ। ইরানও ইতোমধ্যে দাবি করেছে তারা এই প্রণালীর উপর শক্ত নিয়ন্ত্রণ রাখছে এবং প্রয়োজন হলে শত্রু দেশের জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের প্রস্তাবিত নৌজোট আন্তর্জাতিক বাণিজ্য রক্ষার একটি প্রচেষ্টা হলেও বাস্তবে তা সফল হবে কিনা তা নিয়ে বড় ধরনের সন্দেহ রয়েছে। কারণ এই জলপথ শুধু সামরিক শক্তির প্রশ্ন নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।